তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ, বড় চমক তৃণমূলের প্রার্থী তালিকায়। কাদের কাদের নাম রয়েছে, কোন কোন ক্ষেত্র থেকে নাম রয়েছে, আরো সবকিছু জানবো আমার সহকর্মী আবির ঘোষালের কাছ থেকে। আবির, এই প্রার্থী তালিকায় কাদের নাম রয়েছে, কি বিশেষত্ব? প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী তালিকা রাজ্যসভার ক্ষেত্রে ঘোষণা করেনি। তার কারণ এখান থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে 5 জন রাজ্যসভায় যাবে। তৃণমূল কংগ্রেস তাদের 4 জনের নাম ঘোষণা করে দিয়েছে এবং 4টে এমপিও ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এখন বিজেপি একজনের পাবে, তার কারণ বামেদের এই বিধানসভাতে কোনো সংখ্যা নেই, ফলে তাদের তরফ থেকে কেউ এখানে প্রার্থী হবার মতো জায়গাতে নেই, ফলে বিজেপি আসনটি পাবে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যদি 2 জনকে প্রার্থী নির্বাচিত বা মনোনয়ন দেয় তাহলে নির্বাচন হওয়ার সুযোগ রয়েছে রাজ্যসভাতে। তবে তৃণমূল কংগ্রেস তাদের যে প্রাপ্ত বিধায়কদের ভোটার সংখ্যা সেই অনুযায়ী যে 4 জনের নাম, সেই 4 জনের নামকেই তারা এখানে দিয়ে রেখেছে, এটি হচ্ছে বিষয়। তুমি জানো যে 4 জন যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাদের মনোনয়ন শেষ হতে চলেছে, তার মধ্যে ছিলেন হচ্ছে সুব্রত বক্সি, ছিলেন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছিলেন হচ্ছে মৌসম বেনজির নূর, ছিলেন হচ্ছে সাকেত গোখেল। এর মধ্যে মৌসম কিছুদিন আগেই তিনি দল ছাড়েন, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি কংগ্রেসে যোগদান করেন, রাজ্যসভার সাংসদ পদ থেকেও তিনি পদত্যাগ করেন। বাকি ছিলেন হচ্ছে 3 জন। এই বাকি 3 জনের কাউকেই রাজ্যসভাতে পুনরাবৃত্তি করা হলো না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আজকে ঠিক নাটকীয়ভাবে আজকে কিছুক্ষণ আগেই রাতের বেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভাতে তারা যে 4 জনকে পাঠাতে চলেছে তাদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে প্রথম উল্লেখযোগ্য যে নাম, সেখানে হচ্ছে রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ নাম বিশিষ্ট আইনজীবী মানিকা গুরুস্বামী, এবং অপর 2টি নাম বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিক। এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি জানো যে বাবুল সুপ্রিয় এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভার সদস্য। তুমি জানো যে তিনি লোকসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেন, পরবর্তী সময় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তাকে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতিয়ে নিয়ে আসে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তিনি উপনির্বাচনে তিনি জয়লাভ করেন এবং এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভার তিনি সদস্য হয়ে রয়েছেন। গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে শোনা যাচ্ছিল যে রাজ্যের অপর এক মন্ত্রীকে, যিনি এই মুহূর্তে উত্তর 24 পরগনার একটি আসনে রয়েছেন, তাকে হয়তো বালিগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে। ফলে একটা কানাঘুষো ছিল যে বাবুল যেহেতু দীর্ঘদিন ধরে বা তার যে রাজনৈতিক কেরিয়ারে তিনি দিল্লি রাজনীতি সম্পর্কে অভিহিত, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, তাকে পুনরায় ফের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভাতে পাঠানো হতে পারে। বাকি 3টি নামের ক্ষেত্রে তুমি জানো যে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় থেকে একটা আলোচনা চলছিল যে তাহলে কি মল্লিক পরিবারের কোনো সদস্যকে আগামী দিনে দেখা যেতে পারে, এবং আজকে কোয়েল মল্লিকের যে রাজ্যসভাতে যাওয়ার, এটি তারই একটি ফলশ্রুতি বলে অনেকে মনে করছেন। তবে বাকি যে 2টো নাম, সেই 2টি নাম দিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলের আলোচনা, রাজনীতির অন্দরে শোরগোল শুরু হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে যে বারবার আমরা দেখেছি যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা বারবার ধরে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে, প্রশাসনকে বিভিন্ন সময় আক্রমণ করতে গিয়ে তারা বিভিন্ন সময় রাজীব কুমারেরও নাম তারা সামনে নিয়ে এসেছিলেন এবং কিছুদিন আগেই ডিজি পদ থেকে অবসর নেন রাজীব কুমার এবং তাকে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনয়ন দেওয়া হলো। এটা এই মুহূর্তের অন্যতম বড় চমক বলা হচ্ছে, অন্তত তার কারণ হচ্ছে যে পুলিশ প্রশাসনের কাজের যে তার অভিজ্ঞতা, সেটাকে তারা কাজে লাগাতে চাইছে হচ্ছে। আর দ্বিতীয়ত অবশ্যই তোমাকে বলবো যে মানিকা গুরুস্বামী, তিনি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, একাধিক গুরুত্বপূর্ণ মামলাতে তিনি সওয়াল করেছেন। বর্তমানে যে ইডি আইপ্যাকের মামলা যেটি চলছে, সেই মামলাতেও তিনি সওয়াল করছেন। ফলে তার মতো ব্যক্তিকেও জাতীয় স্তরের রাজনীতির ক্ষেত্রে সংসদের উচ্চকক্ষে তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে জাতীয় স্তরের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য বা যে বার্তা তা তারা দিতে চান। ফলে সব মিলিয়ে চমকপ্রদ এবারে রাজ্যসভা নির্বাচন, যেহেতু বিধানসভা নির্বাচনের কার্যত সময়, সেই সময়তেই কার্যত হতে চলেছে। একেবারে পরতে চমক বলা যায় তৃণমূলের এই রাজ্যসভার প্রার্থী তালিকায়। যেমন তুমি বলছো যে একেবারে বিধানসভা ভোটের আগে এই যে প্রার্থী তালিকা প্রকাশ রাজ্যসভার, এটাকে রাজনীতির কোন অঙ্ক বলা যায়? প্রথমত হচ্ছে যে তুমি যদি গত কয়েক মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খেয়াল করো, তাহলে তুমি দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2টো কথা বলছিলেন। এক,
বিধানসভা নির্বাচনটা মিটে যাক, তারপরে আমি অর্থাৎ তিনি উল্লেখ করেছেন যে তিনি জাতীয় স্তরের রাজনীতিতে কিভাবে আন্দোলন করতে হয়, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে কি করতে হয় তারা সেটা দেখিয়ে দেবেন। এবং বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব সেই বক্তব্যকে বা সেই মতবাদকে বারবার ধরে তারা প্রচারের ক্ষেত্রে তুলে নিয়ে এসছেন। রাজ্যসভার মতো একটি জায়গা যেখানে আপার ক্লাস পার্লামেন্টের সেই উচ্চ কক্ষের মতো জায়গাতে তৃণমূল কংগ্রেস চাইছিল এমন ব্যক্তিদেরকে প্রতিনিধিত্ব করাতে যাদের বক্তব্য বা তারা যে কথা বলতে চাইবেন সেটি দলের তরফ থেকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এবং সাম্প্রতিক সময় বিভিন্ন ক্ষেত্র দেখতে পাওয়া গেছে যে প্রার্থী বাছাই করার ক্ষেত্রে, সেটা লোকসভার ক্ষেত্রে হোক বা রাজ্যসভার ক্ষেত্রে হোক, এমনকি 2021-এর বিধানসভার সময় আমরা দেখেছিলাম বেশ কিছু চমকপ্রদ চমকপ্রদ প্রার্থীকে তারা খুঁজে খুঁজে নিয়ে আসে এবং তাদেরকে দিয়ে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করায়, জয় হাসিল করায়। কিন্তু দিল্লির ক্ষেত্রে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুখগুলোকে তারা বাছাই করে নিয়ে যাচ্ছে, যেখানে বিশেষ করে বাবুল সুপ্রিয়র দীর্ঘদিনের দিল্লিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভাতে তিনি কাজ করে এসছেন, ফলে তিনি জানেন। এবং অবশ্যই আমি তোমাকে বলবো যে রাজীব কুমার এবং মানেকা গুরুস্বামী এই দুটো নামকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে তৃণমূল তাদের যে বক্তব্যের যে জায়গা সেগুলোকে বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে আরো জোরালোভাবে উপস্থাপিত করতে চায়। এবং রাজ্যসভার মতো জায়গাতে আপার ক্লাসের মতো ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি তিনি যখন কোনো বক্তব্য রাখেন বা কোনো ইস্যুর ওপর যখন আলোচনাতে করেন, তখন তারা যে স্ট্যান্ড পয়েন্ট বা তারা যে বিশেষ বিষয়ের ওপর কথা বলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের দলের মনোভাব সেটি প্রকাশ পায়। ফলে আগামী দিনে জাতীয় স্তরের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস নিজেদের অবস্থান বদল করে কড়া আক্রমণের জায়গাতে যেতে পারে এবং তারা নিজেদেরকে কোন উচ্চতাতে নিয়ে যেতে চায় তার একটা সূক্ষ্ম বার্তা কার্যত এই প্রার্থী তালিকার মধ্যে দিয়ে, বিশেষ করে রাজীব কুমার এবং মানিকা গুরুস্বামীকে প্রার্থী করার মধ্যে দিয়ে তৃণমূল বুঝিয়ে দিয়েছে। সঙ্গে থাকো আবির, ফিরছে তোমার কাছে। আপনাদের জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি। তৃণমূলের রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যসভার প্রার্থী হচ্ছেন রাজীব কুমার। সদ্য প্রাক্তন ডিজিকে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, কোয়েল মল্লিক। টলি অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। অপর দুই আসনে প্রার্থী বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামী। মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী। বাবুল সুপ্রিয়কেও প্রার্থী করা হয়েছে, রাজ্যসভায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। পরতে চমক। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন উন্নয়নের পাঁচালি হাতে। তখন থেকেই জল্পনা একটা উস্কে গিয়েছিল যে তাহলে কি মল্লিক বাড়ির কেউ এবার রাজনীতিতে পা রাখতে চলেছেন। যদিও সেদিন কোয়েল মল্লিক বাড়িতে ছিলেন না, কিন্তু আজ এই তালিকা থেকে দেখা যাচ্ছে যে কোয়েল মল্লিককে রাজ্যসভায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আবিরের সঙ্গে আবারও কথা বলবো। আবির, এই যে 4টে ভিন্ন ভিন্ন ক্ষেত্র বেছে নেওয়া হলো, এটা কতটা গুরুত্বপূর্ণ, এর তাৎপর্যপূর্ণ কতটা? প্রথমত হচ্ছে তোমাকে শুরুতেই বলছিলাম বা কিছুক্ষণ আগেও যে গত কয়েক বছর ধরেও দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে ফিল্ডের বিভিন্ন জায়গাতে যারা রয়েছেন তাদেরকে সামনে নিয়ে আসার এবং তাদেরকে সামনে নিয়েছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করিয়েছেন। যেমন বহরমপুরের ক্ষেত্রে লোকসভা নির্বাচনে যেদিনকে প্রার্থী তালিকা ব্রিগেড ময়দান থেকে ঘোষণা করা হয়েছিল, কেউ আঁচই করে উঠতে পারেননি যে ইউসুফ পাঠানের নাম সেখানে ঘোষণা করা হবে এবং তাকে তৃণমূল কংগ্রেস জিতিয়ে নিয়ে আসবে বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করিয়ে। ফলে এই চমক বরাবর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারা বারবার ধরে দিয়ে এসছে। এটা একেবারে তৃণমূল কংগ্রেস কার্যত এটা তাদের নিজস্ব কৌশল, স্টাইল তৈরি করে ফেলেছে। এই যে 4 জনকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা প্রথমত হচ্ছে যে কোয়েল মল্লিককে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিনোদন জগতের মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসে বহুজন রয়েছেন যারা এই মুহূর্তে বিধায়ক রয়েছেন বা লোকসভাতে গিয়েছেন, অর্থাৎ রাজনৈতিক সম্পর্কের জায়গাটি রয়েছে। তো সেই সমাজের একজন প্রতিনিধিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে সমাজের একটা অংশের মানুষের যে বার্তা সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে আবারও বলছি, আমরা শুরু থেকে বলছিলাম যে বাবুল সুপ্রিয়র হচ্ছে কাজ করার অভিজ্ঞতা দিল্লিতে, যিনি যে কদিন রাজনৈতিকভাবে সংযুক্ত ছিলেন তার একটা বড় অংশ জুড়ে তিনি দিল্লিতে কাজ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাজ করেছেন এবং দিল্লির যে রাজনৈতিক মহল যে আলোচনা সেই সম্পর্কে তিনি ভীষণ রকমভাবে অবহিত। ফলে তার সেই অভিজ্ঞতাকে তারা সংসদের ক্ষেত্রে কাজে লাগাতে চায়।
এবং শেষবার যখন দিল্লিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার আগেও যখন বিভিন্ন সময় সাংসদদের সঙ্গে বৈঠক তিনি করেছেন, প্রত্যেক কটা ক্ষেত্রে এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে যারা সাংসদ হবেন, যারা লোকসভাতেই হোক বা রাজ্যসভাতেই হোক, তাদের প্রত্যেককে দলের কথাকে তুলে নিয়ে যেতে হবে এবং পার্লামেন্টকে ব্যবহার করে জাতীয় স্তরের রাজনীতির ক্ষেত্রে তাদের বক্তব্যকে তুলে ধরার ক্ষেত্রে কোন কৌশলকে অবলম্বন করে তাদেরকে এগোতে হবে। ফলে এই যে ব্যক্তিদেরকে মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেস, রাজীব কুমার, মানেকা গুরুস্বামী, এদের মধ্যে দিয়ে আসলে জাতীয় স্তরে বাকি রাজনৈতিক দলগুলোর কাছেও তৃণমূল কংগ্রেস নিজেদের অবস্থান পরিষ্কার স্পষ্ট করে দিচ্ছে এবং আগামী দিনে তারা কোন পথে যেতে চায়, কোন ইস্যুগুলোর ক্ষেত্রে তারা তাদের বক্তব্য রাখবে, সেই বক্তব্যের ক্ষেত্রে ঝাঁজ কিভাবে হবে সেগুলোকেই মূলত সামনে রাখার চেষ্টা, এবং সেই কারণেই হচ্ছে প্রার্থী তালিকাতে এই ধরনের চমক তারা নিয়ে রেখেছে। তবে অনেকেই বলছেন যে রাজীব কুমারের প্রার্থী হওয়া, মানেকা গুরুস্বামীর প্রার্থী হওয়ার অপর একটি বিষয় রয়েছে, তার কারণ বহু বছর বাদে আমাদের রাজ্যে কোনো রাজ্যসভার নির্বাচন হতে চলেছে যার সময় বা গায়ে গায়ে বলা হচ্ছে, মাফ করবে, যে একেবারে সময় বিধানসভা নির্বাচনে সেই সময়তে চলে এসছে। ফলে এই জায়গাতে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকার মধ্য দিয়েও কার্যত বাকি প্রতিদ্বন্দ্বী বিরোধী রাজনৈতিক দলগুলোকেও তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তাদের হাতে কি ধরনের অস্ত্র রয়েছে, রাজনৈতিক অস্ত্র রয়েছে, তারা সেগুলোকে কিভাবে তারা ব্যবহার করতে চলেছে। অনেক ধন্যবাদ আবির।